यश। आज का पहली सवाल ये है कि घरवाले से बड़ा परेशान हूँ मैडम। अब क्या किया जाए? ना जीते हैं ना मरते हैं, ऐसी हालत है। या आई एम आमिना परवीन। आई एम असिस्टेंट प्रोफेसर इन ए कॉलेज इन नॉर्थ বেঙ্গল। আমি একটি ধন্যবাদ জানাবো আমার যারা ভিউয়ার্স লিসনার্স, ছাত্রছাত্রী কলিগস যারা শুনছেন আমাকে। আপনারাও আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি আমার অভিজ্ঞতা এবং আমার রিসার্চ এবং আমি বিভিন্ন আরোহিত রেফারেন্স যেগুলো ধর্মগ্রন্থ এটসেট্রা থেকে যেগুলো নিয়েছি আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো লিসেন টু মি। ওয়ান্স এগেইন নমস্তে, সত শ্রী আকাল, সালাম। আমি আমিনা পারভিন। তো আমি যদি চলে আসি যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ, সেখানে দেখব বিশ্বের সবথেকে সুখীতম দেশ হচ্ছে যে ফিনল্যান্ড। একদম টপ মোস্ট আছে ফিনল্যান্ড 2025-এ। 2024 সালেও যদি চলে আসি, সেখানে ভারতের অবস্থান দেখব 143টি দেশের মধ্যে 126তম অবস্থানে ভারত অবস্থিত। অর্থাৎ ভারতের যে হ্যাপিনেস রিপোর্ট সেটা কিন্তু ভালো কিছু নয়। আবার ওয়ান্স এগেন রিপিটিং ওয়ান্স, 143টি দেশের মধ্যে 126তম অবস্থানে ভারত অবস্থিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে। চায়না আছে 60তম এবং নেপাল আছে 90তম, পাকিস্তান আছে 108তম স্থানে। মোটামুটি ভারতের যে প্রতিবেশী দেশগুলি তারা কিন্তু ভারতের থেকে অনেক বেশি সুখী। তো এরকম কেন পরিস্থিতি? তাহলে একটি কথা বলা যায় যে এত বড় দেশ, আমাদের জিডিপি অনেক ভালো আমাদের প্রতিবেশী দেশগুলির থেকেও। চীনের সঙ্গে তুলনা না করলে সেটাই আমি বলবো। এত বৈচিত্র্যময় দেশ, একটি ডেমোক্রেটিক সেটআপ আছে, সেখানে ভারতীয় কেন সুখী নয়? কোয়েশ্চেন মার্ক তো হবেই। আরেকটি রিপোর্টে আমি চলে আসি, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডের যে সুইসাইডাল কান্ট্রিজ, সুইসাইডাল রেট সব থেকে বেশি, হাইয়েস্ট সুইসাইডাল রেট কোথায় কোথায় আছে সেগুলো আমরা একটুখানি যদি দেখি বুঝতে পারবো। 2023 সালের রিপোর্টে যদি যান, ভারতে সুইসাইডাল রেট প্রতি লাখে 13.9। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আমরা সকলেই ভাবি যে ওখানে তো সব চঙ্গাশি, এসা হ্যাঁ নেই। তো ওখানে আমাদের থেকে অনেক বেশি সুইসাইড করে। সেটা হচ্ছে যে 15.3 অ্যাজ পার দ্য রিপোর্ট অফ 2023, and the report was produced by World Health Organization. তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সুইসাইডাল রেট কিন্তু উন্নত দেশগুলির মধ্যে সব থেকে বেশি একটি কান্ট্রি। তাহলে এখানে এত সুখ থাকার পরেও এত মানুষ কেন সুইসাইড করে? কোয়েশ্চেন মার্ক। তারপরে নেপালের সুইসাইডাল রেট সেম অ্যাজ কম্পেয়ার টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওটা হচ্ছে যে 15.3। আচ্ছা, এবার তাহলে চলে আসি ভারতের প্রতিবেশী দেশগুলির সুইসাইডাল রেট কী রকম আছে। সেখানে আফগানিস্তান নাথিং বলতে গেলে 1.86 সুইসাইডাল রেট, অ্যান্ড পাকিস্তান 6.76, সৌদি আরাবিয়া 3.58, এইরকম। তো এটা তো পরিষ্কার হলো যে মানে সমস্ত যে জিনিসপত্র, মানে সুখ মানে যেটা আমরা বুঝি যে টাকা পয়সা, ঘর বাড়ি, সুন্দরতা, এইগুলি থাকলেই মানুষ সুখী হয়, তা কিন্তু নয়। সেটা যদি হতো তাহলে আফগানিস্তানে সব থেকে বেশি মানুষ সুইসাইড করতে বাধ্য হতো। ওখানে পরিস্থিতি ভারতের থেকে অনেক খারাপ। আবার ভারতের থেকে অনেক অনেক ভালো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেখানে সুইসাইডের রেট বা পৃথিবীর অন্যতম, সেটাও তাহলে হতো না। তাহলে এটা পরিষ্কার হলো সুইসাইডের কারণ কিন্তু সব সময় এই যে যেটা বলবো, যেটা আমরা যে পার্থিব জিনিসপত্রের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে অনেকখানি মানসিক সাইকোলজিক্যাল প্রশান্তি এবং
কি বলবো যে একটি স্টেবল সোসাইটি এবং সুন্দর একটি মানসিক অবস্থার ওপর। আচ্ছা, এবারে তাহলে আমি ওয়ার্ল্ড রিপোর্ট থেকে চলে আসি বাড়ির মধ্যেকার রিপোর্টে। বাড়ির মধ্যেকার রিপোর্টের জন্যই মানুষের সুইসাইডাল রেট বেশি হয়, এটাই প্রমাণিত সত্য। তো ডোমেস্টিক ভায়োলেন্স শুধুমাত্র হাতে হয় না, হাতে মারপিট কেউ কাউকে করে, এক্সপ্লয়েট করে সেজন্যই সুইসাইড করে তা কিন্তু নয়। ওয়ার্ল্ড সুইসাইডাল রিপোর্টে আপনি যে কোনো দেশের সুইসাইডাল রেট যদি দেখেন, সেখানে দেখবেন মহিলাদের থেকে পুরুষরা সুইসাইড করে অনেক অনেক বেশি। আমি আর ডেটা দিচ্ছি না, আপনি গুগল করে দেখে নেবেন। তাহলে পুরুষরা স্বাধীন অনেক বেশি মহিলাদের থেকে। তাহলে মহিলারা অনেক বেশি স্বাধীনতা কম পান, বিশেষত আমাদের মতো দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে মহিলারা অনেক বেশি টর্চারের শিকার হন। তাহলে মহিলাদের সুইসাইড করা বেশি উচিত ছিল নাকি পুরুষদের? তা কিন্তু নয়। আসলে কিন্তু মহিলাদের থেকেও পুরুষেরা কিন্তু মানসিক অশান্তি, মানসিক টর্চার কিছু কম হন না, এই রিপোর্টের দ্বারাও আমরা বলতে পারি। 3 নম্বর আমি বলবো যে শুধুমাত্র টর্চার করা বা টর্চার সহ্য করার জন্য এভাবে হচ্ছে তাও নয়, বরং বলা যেতে পারে সে সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে বা হ্যান্ডেল করতে পারছে না, সেটার উপরেও সুইসাইডাল একটা টেন্ডেন্সির কথা আমরা দেখতে পারি। আচ্ছা, তাহলে আমার মূল কোয়েশ্চেন আমাকে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে ম্যাডাম, বাড়ির লোককে কোনোভাবেই খুশি করা যায় না, আমাকে এইভাবে পেরেশান করে, ওইভাবে আমাকে আহত করে, ক্ষতবিক্ষত করে কথার বাণে। কি বলবো যে আমাদের সব থেকে প্রিয় যিনি সাহিত্যকার ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আজও আছেন, তিনি হচ্ছেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র বলেছিলেন যে মানুষের যে জীব আছে, সেই জীবের দংশন কোনো সাপের দংশনের থেকেও বিষাক্ত। সাপের দংশনের মানে ভ্যাকসিন আছে, মানুষের দংশনের, জীবের দংশনের কোনো ভ্যাকসিন নাই। স্বাভাবিকভাবে আমরা যে ঘরোয়া যে মানসিক দ্বন্দ্ব এবং যন্ত্রণার শিকার হই, সেটাকে কোনোভাবেই স্কুল, কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোথাও আলোচনা করা হয় না। ইনফ্যাক্ট একটা এমনভাবে পরিবেশ তৈরি হয়েছে যে मर्द को दर्द नहीं होता ऐसे। तो मर्द लोग जो है ना, वो अपने दर्द जो है वो बयान नहीं कर पाते, तो वो दिल ही दिल में घुटते हैं और अल्टीमेटली फ्रस्ट्रेटेड होते हैं, कभी कभी वो सुइसाइडल टेंडेंसी में बदल जाते हैं। তো এর থেকে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে তার সমাধানের দিকে এগোবো, এই নিয়ে এবার বলবো। আচ্ছা, দেন আমি আসছি তাহলে যে আমাদের ঘরের মধ্যে সাপোজ ধরুন আপনার কোনো একজন একদম কাছের মানুষ, সে যে কোনো সম্পর্কে হতে পারে, আপনি প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি মানসিক টর্চারের শিকার হচ্ছেন। হ্যাঁ, সেটা আপনাকে আইডেন্টিফাই করার জন্য আপনি একটা পেন কলম নিয়ে বসে যান। ইয়েস, অবশ্যই আপনাকে একটা লিখিত একটা ডকুমেন্টেশন করতে হবে। পেন কলম নিয়ে বসেন। আপনি যদি লেখাপড়া একদমই না জানেন, না ইচ্ছে করে, তাহলে আপনি একদম শান্ত একটি ঘরে বসে অন্তত কয়েকটা কি বলবো লাঠি ছোট টুকরো টুকরো নিয়ে এগুলি বসেন যে নম্বর 1, আমার সমস্যাটা কি। সমস্যা হচ্ছে যে আমি দুঃখী থাকি, আমাকে ছোট করে, আমাকে বারবারে দোষারোপ করে, আমার সেলফ কনফিডেন্স লুজ হয়ে গেছে, আমার কি বলবো নিজের উপরে বিশ্বাস নাই, যেটাকে সেলফ ডাউট বলে। তারপরে হচ্ছে যে আমাকে সবসময় মানসিকভাবে একটি চাপের মধ্যে রাখা হচ্ছে, আমার কোনো কিছুকেই সাপোর্ট করা হয় না এবং আমাকে নিচু করে দেখানো হয় আমার বাপ মায়ের উদাহরণ দিয়ে, ভাই বোনের উদাহরণ দিয়ে, বা আমার জন্মের দোষের দিয়ে, আমার সামথিং সামথিং কোনো না কোনোভাবে আমাকে ছোট করে দেখানো হয় এবং সব কিছুতেই আমাকেই দায়ী করা হয়। যদি এরকম একটি সিচুয়েশন থাকে, সেখানে তার সাইড এফেক্ট হিসেবে আপনি কি কোশ্চেন করুন আপনার নিজেকে, আপনি কি অ্যাংজাইটির শিকার? অ্যাংজাইটি মিনস আপনি কি খুব
কি বলবো যে উদ্বেগের মধ্যে থাকেন যে ওই পার্টিকুলার লোকটি আমাকে কি না কি বলে ফেলে, আমাকে বেইজ্জত না করে, আমার অপমান না করে, আমাকে পাঁচজনের সামনে ছোট করে কথা না বলে, ওর জন্য আমাকে হ্যারাস না হতে হয়। আপনি অ্যাংজাইটির মধ্যে থাকেন কি না। নাম্বার টু, আপনার কি মাঝে মাঝে মারা যেতেও ইচ্ছে করে, সুইসাইডাল কি কোনো টেন্ডেন্সি আসে। নাম্বার টু, আপনি কি ড্রাগস নেন, সেটা হতে পারে যে কোনো ধরনের ড্রাগস হতে পারে। তারপরে এটা এইগুলো অ্যাকচুয়ালি পোস্ট ট্রমাটিক যে সিচুয়েশন সেগুলোকে আইডেন্টিফাই করছে। হতে পারে যে আপনার এইগুলি জিনিসগুলি এখনও আসেনি, আপনি শুধুমাত্র কি বলবো সেলফ কনফিডেন্স লুজ করেছেন, মানে আপনার কোনো কাজ করতে আগের মতো কনফিডেন্স পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, আর নিজেকে দোষ দেন যে আমি মনে হয় ভুলগুলো করছি, আমার জন্যই এইভাবে হচ্ছে, আমার হাজব্যান্ড আমার দিকে তাকায় না। আমি উদাহরণস্বরূপ বলছি, আমার হাজব্যান্ড আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমাকে ভালোবাসে না, সো এগুলো মনে হয় আমারই দোষ, আমি এই করিনি, ওই করিনি, ওই করিনি, এই করিনি। মিনস আপনি সেলফ ডাউটে নিজেকে, নিজের আইডেন্টিটি নিয়ে আপনি সন্তুষ্ট নন, নিজের বিশ্বাসে আপনি স্থির নন, নিজের চিন্তা ভাবনার উপরে নিজেই ডাউট ফিল করছেন। এরকম কি হচ্ছে? যদি হয়, অপরপক্ষ যে আপনাকে করছে, সে যে সম্পর্কেই হোক না কেন, সে হতে পারে গ্যাস লাইটিং পার্সোনালিটি। হ্যাঁ, তো গ্যাসলাইটিং আরেকটাও হয়, যেটাকে নার্সিসিস্ট বলা হয়। একটি নার্সিসিস্ট পার্সোনালিটি আপনাকে এইগুলো চাপিয়ে দিতে পারে। আমি আবারও রিপিট করছি, সে আপনাকে কনফিউজড করে দিতে পারে, আপনাকে গোল গোলমোল করে দিতে পারে, যে সব কিছুতেই আপনি দায়ী, সব কিছুতেই আপনি দায়ী, আপনি আপনার জন্যই এই হচ্ছে, আপনার জন্য এই হচ্ছে, আপনার জন্য এই হচ্ছে, সব কিছুতেই আপনি দায়ী। এবং আপনি নিজের চিন্তা ভাবনা এতদিন যেভাবে করে আসছেন, আপনি হয়তো খুব সৎ ছিলেন, কাউকে কারোর কি বলবো যে একটি ফলও চুরি করেন নাই, কখনো কখনো হাত দেয় নাই কারোর কাছে, কিন্তু সেটাকে বলবে এটা আবার কি জিনিস, এই যুগে এরকম সতী সাবিত্রী কেউ থাকে নাকি, ওরা ফালতু ব্যাকডেটেড। এগুলো হচ্ছে যে তুমি হচ্ছে যে তোমার সাহস নাই, তোমার সেলফ কনফিডেন্স নাই বলেই তুমি বেশি ভয় পাও। তো এই যে সাইকোলজিক্যাল অ্যাবিউজ আপনাকে করার জন্য আপনি ভাবছেন ঠিকই তো, মনে হয় এত বেশি সতীগিরি করাটা ঠিক হয়নি, আমাকেও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই যে সেলফ ডাউট করা, আপনার নিজের ওপর ভরসা না থাকে, আপনার যে এতদিনের চিন্তা ভাবনা সেটার ওপর আপনি স্থির থাকতে না পারা, এগুলি কিন্তু সবই এইগুলির ওপর নির্ভর করছে যে আপনাকে খুব প্ল্যান্ড ওয়েতে কোনো সাইকোপ্যাথ বলা যেতে পারে, সে আপনাকে তার অঙ্গুলি হেলনে চালনা করতে চাইছে। তাহলে আপনাকে পেন খাতা নিয়ে এগুলো আইডেন্টিফাই করতে হবে, আপনি কি গ্যাসলাইটিং বা কোনো নার্সিসিস্ট বা কোনো সাইকোপ্যাথের আন্ডারে আছেন কি না। যদি থাকেন তাহলে আপনার এগুলো প্রবলেম হচ্ছে কি না, আর যদি হয়ে থাকে তাহলে লাস্টলি আমি চলে আসবো সমাধান কি। ইয়েস, তাহলে যদি আপনি আইডেন্টিফাই করেন যে আপনি কোনো একজন নার্সিসিস্টের আন্ডারে বা গ্যাসলাইটিং পার্সোনালিটির আন্ডারে পিষে যাচ্ছেন, আপনার স্বপ্ন চুরচুর হয়ে যাচ্ছে, আপনার জীবন অস্তব্যস্ত হয়ে যাচ্ছে, এবং আপনি ভয়ানকভাবে লো কনফিডেন্টের শিকার হচ্ছেন, নিজের ওপর ডাউট হচ্ছে। সো এরকম পরিস্থিতিতে আপনার নিজের ধ্বংস থেকে বাঁচার জন্য কতকগুলি উপায় হচ্ছে যে আবেগ নয়, আপনি ইমোশনালি যতভাবে তার প্রতি আবেগিত হবেন, মিনস সে আপনাকে গালাগাল করবে, মেন্টালি অ্যাবিউজ করবে, লোকের কাছে ছোট করবে, তারপরে বলবে আরে আমি তো তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, ওটা তো আমি তোমার প্রতি এতই কনসার্ন, হ্যাঁ আমি তোমাকে এত বেশি ভালোবাসি যে তোমার ছোট ছোট জিনিসগুলো আমাকে ব্যথা দেয়, আমাকে চিন্তিত করে তোলে, সেই জন্যই আমি বলেছিলাম, বাস আর কিছু নয়। তখন আপনি ভাবেন ঠিকই তো, আমারই বোধহয় ভুল ছিল, এ তো আমাকে সত্যিই ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোভাবে চায়, সেজন্যই আমার উপর এইভাবে মতলব আমার উপর এইভাবে চিৎকার চেঁচামেচি করেছে, রাগ করেছে বা ছোট করেছে, এটা কিছু নয়।
এটা যদি রিপিটেডলি হয়ে থাকে, তারপর আপনি যদি তার উপর রেগে যান, প্রতিবাদ করেন, সে তখন আপনাকে বলবে যে ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবারে এরকম হবে না, সরি, আমাকে ক্ষমা করে দাও। এবং এই ভুলটা বারবার বারবার হতে থাকবে, আপনি বারবার ফ্রাস্ট্রেটেড হতে থাকবেন এবং আপনি বারবার দুর্বল হতে থাকবেন মানসিক শারীরিকভাবে, এবং অসুস্থ হয়ে পড়তে পারেন। তো আপনাকে বুঝতে হবে সে ক্ষমা চাইছে তার জন্য নয়, সে ক্ষমা চাইছে যাতে করে পরিস্থিতিটা ম্যানেজ হয়ে যায় এবং একটু সময় পাওয়া যায় আপনাকে আবার নতুন করে ছোবল দেওয়ার জন্য। সো আপনি যদি ছোবল খেতে প্রস্তুত থাকেন, আপনি ক্ষমা করবেন। আপনি যদি ছোবল খেতে প্রস্তুত না থাকেন, তাহলে আপনি ক্ষমা করবেন না। আপনি শক্ত করে নিজেকে তৈরি করবেন এবং ওর ড্রামা এবং ওর খেল আপনি বুঝে গেছেন, সেটা বুঝিয়ে দেবেন এবং জাস্ট আপনি বলবেন নো মিনস নো। ২ নম্বর হচ্ছে যে আপনার পরিস্থিতি যদি আপনার হাতের বাইরে চলে যায়, নিশ্চয়ই আপনাকে শারীরিক মানসিকভাবে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।